ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো চট্টগ্রাম বন্দরের যে অচল অবস্থা চলছে গত কয়েকদিন ধরে, সেই পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন টিভিএস এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ইউসুফ ভাই। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। ইউসুফ ভাই, আপনি প্রতিনিয়ত আমাদেরকে ডিটেলস ইনফরমেশন দিয়ে যাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরে যে আন্দোলন চলছে শ্রমিকদের, সেটার কি অবস্থা, বন্দরের এই অচল অবস্থার কারণে ব্যবসা বাণিজ্যের উপর কি প্রভাব পড়ছে। তো আজকে আপনার কাছে যেটা জানতে চাবো যে গত 3 দিন, প্রথমে 3 দিন 8 ঘন্টা ধরে একটা আন্দোলন হলো, এরপরে গতকাল 24 ঘন্টা চলেছে এবং আজকে সকাল থেকে লাগাতার কর্মসূচি চলছে। তো এখন বন্দরের আসলে সর্বশেষ কি পরিস্থিতি? বন্দরের আসলে সর্বশেষ পরিস্থিতি বলতে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এখানে কোনো কোনো কর্মকাণ্ডই চলছে না। যে আগে তো ধরে বাইরে কোনো গন্ডগোল হইলেও ভিতরে পণ্য ওঠানামা হইতো। এখন জাহাজ থেকে পণ্য ওঠানামা থেকে শুরু করে বন্দর থেকে পণ্য বের হওয়া, লোড আনলোড সবই বন্ধ। এক কথায় ধরতে গেলে আমি যে কথাটা একটা বলবো সেটা হচ্ছে পুরোপুরি স্তব্ধ। যেখানে রাত দিন 24 ঘন্টা মানে যন্ত্রের আওয়াজে ভিতরে টেকা যায় না, সেখানে এক শুনশান নীরবতা এখন বইছে। তো আহ, সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ। এর পাশাপাশি বন্দর চ্যানেল দিয়ে যে বহির্নগর থেকে কয়েকটা জাহাজ আনা হইতো সেটাও এখন বন্ধ আছে। তবে এখনো পর্যন্ত বহির্নগরে যে কার্গো পণ্য, যেটা যে বিভিন্ন ধরনের কার্গো পণ্য ওঠানামা হয়, সেইটা এখনো চালু আছে। তবে সেটাও আগামীকাল থেকে বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে। কারণ ওই শ্রমিকরাও এদের সাথে আন্দোলনে যোগ দিতে পারে বলে একটা সম্ভাবনার কথা আমি একটু আগে জানলাম। যদি সেটা হয় তাহলে বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসবে বলে সবাই মনে করছে। ইউসুফ ভাই, চট্টগ্রাম বন্দর আমাদের দেশের প্রধান বন্দর। আমাদের টোটাল আমদানি রপ্তানির প্রায় 90% এই বন্দর দিয়ে হয়ে থাকে। তো অর্থনীতিটা অনেকটা টিকেই থাকে এই বন্দরের অ্যাক্টিভিটিসের উপর। তো দেশের এরকম গুরুত্বপূর্ণ একটা ইকোনমিক অবকাঠামো যদি এরকম অচল হয়ে যায়, তো সেটার প্রভাব আমাদের আমদানি রপ্তানির উপর কতটা পড়ছে? বা সামনে রমজান আছে, আপনি জানেন। তো রমজানের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ অলরেডি বিভিন্ন বাসার লোকজন হয়তো রমজানের পণ্য কেনার প্রস্তুতি নিচ্ছেন। তো সেক্ষেত্রে সরবরাহে কি ধরনের ক্রাইসিস হতে পারে, আপনি যদি একটু বলেন। আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে এই বহির্নগরে যেই পণ্য খালাস হয় সেখানে 35টি জাহাজ আছে যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, গম, ছোলা, তেল, ডাল সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এগুলো অপেক্ষা করছে। এখন সেখান থেকে এমনিতে গত প্রায় 15-20 দিন ধরে একটা লাইটারের জাহাজ সংকটের কারণে খালাস কম হচ্ছিল, সেখানে একটা জট লেগে আছে। এখন নতুন করে যদি ওইখানেও কর্ম কর্মবিরতি কর্মসূচি চালু হয় তাহলে হবে কি একেবারে বন্ধ হয়ে যাবে। আর সেই বন্ধটা হলে রমজানকে ঘিরে পণ্যের একটা বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে। এবং এই সংকটের সাথে সাথে পণ্যের দামও কিন্তু বাড়বে, যেটা আলটিমেটলি যার প্রভাব গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের উপর। তো অর্থনীতিতে এটার ইম্প্যাক্টটা কিন্তু লং লাস্টিং, এটা অনেক সময় ধরে এটা চলতে থাকবে। কারণ হচ্ছে কি আহ, এই বাড়তি যে খরচটা হবে, এক প্রতিদিন থাকলে প্রায় 20 থেকে 25 হাজার ডলার এক্সট্রা খরচ হয়। সেই খরচের বোঝাটা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা ভোক্তাদের কাঁধেই চড়াই দিবেন। এবং এই এই মালামাল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ধরে এটা চলতে থাকবে। এটা বললাম আমি আমদানি পণ্যের ক্ষেত্রে। রপ্তানি পণ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে, এমন অনেক পণ্য নিয়ে বাইরে এখন গাড়ি ওয়েট করছে, যেখানে যে পণ্যটা হয়তো আজকেই শিপমেন্ট হওয়ার কথা ছিল, সে যদি আজকে শিপমেন্টটা মিস করে তখন তাকে করতে হবে কি আহ ইয়ার শিপমেন্ট করতে হবে। আর ইয়ার শিপমেন্ট করতে গেলে খরচ বেড়ে যায় কম করে 10 গুণ। সেই 10 গুণ খরচ, বাড়তি খরচটা পোষাতে গেলে তার পুরো বছর একটা গার্মেন্টস থেকে যে ইনকামটা হইতো, দেখা যায় সেই ইনকামটাই একটা শিপমেন্টে তাকে লস করতে হচ্ছে।
একটু আগেই একজন আমদানি রপ্তানিকারক কথাটা বলছেন, বলে যে আমাদের একটা দিন অপেক্ষা করার সময় নেই। কিন্তু এমন একটা ক্রান্তিকালে এসে পড়েছি আমরা, মানে আমরা শ্রমিকদের বলতে পারছি না যে আপনারা কাজে ফিরেন, কারণ আহ, সরকার একদিক দিয়ে এই এনসিটিটা ইজারা দেওয়ার জন্য মানে খুব আমি যেটা বলবো একগুঁয়ে আচরণ করছে। আবার শ্রমিকরাও তারা তারা বলতে চাচ্ছেন যে তাদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে। তো একটা বেশ ঘোলাটে একটা পরিস্থিতি, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ লং লাস্টিং একটা প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছে। যে জিনিসটা আপনি শেষে বললেন যে আমাদের চট্টগ্রাম বন্দরের যে 3টা টার্মিনালের মধ্যে 2টা অলরেডি বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিয়েছে, এটার ক্ষেত্রে হচ্ছে আদালতে মামলা ছিল, সেই কারণে সরকার দিতে পারছিল না। সম্প্রতি আদালত হচ্ছে রিটটা খারিজ করে দেওয়ার কারণে হচ্ছে সরকার এখন চুক্তি স্বাক্ষরের দিকে যাচ্ছে, আর এদিকে হচ্ছে বন্দর অচল হয়ে আছে। তো এই বন্দরটা সচল করার জন্য সরকারের কি কোনো ইনিশিয়েটিভ আপনারা দেখতে পাচ্ছেন? আসলে এই যে আজকে শনিবার থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে, তখন সেই শনিবার থেকে বন্দর কর্তৃপক্ষ কিংবা সরকারের কোনো পক্ষ এখনো পর্যন্ত শ্রমিকদের সাথে আলোচনায় বসার কোনো প্রস্তাবই দেয়নি। আচ্ছা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সরকার আন্দোলনটাকে দমানোর জন্য নানা ধরনের মানে নিপীড়নমূলক আচরণ শুরু করছে। প্রথম দিন 4 জনকে, তারপরে 7 জনকে, এরকম করে করে টোটাল 16 জনকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এছাড়া 185 জন কর্মকর্তার একটা তালিকা তৈরি করছে, যাদেরকে তারা চাকরিচ্যুত করার একটা পরিকল্পনা করছে। সরকার গেছে পুরোটাই হার্ড লাইনে, এবং বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সচিব বলেন, কারোর সাথে যোগাযোগ করে আমরাও কোনো ধরনের কোনো কথা শুনতে পাচ্ছি না, আমাদেরকেও তারা কিছু বলছেন না। সংবাদ কর্মীদের সাথেও তারা মোটামুটি একটা যোগাযোগ রক্ষা করছেন না। মাঝখানে একদিন বন্দরের যিনি পরিচালক প্রশাসন, উনি একটা ব্রিফিং করেছিলেন, কিন্তু সবাই ব্যস্ত সেই চুক্তি স্বাক্ষর নিয়ে। শ্রমিকরা অভিযোগ করছেন বন্দরের কর্মকর্তাদের ঢাকায় বিডা অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে, এবং তাদেরকে জোর জবরদস্তি নেগোসিয়েশন ফর্মে স্বাক্ষর করানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের অনৈতিক শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে এই চুক্তির সাথে। সেটা হচ্ছে বন্দর শ্রমিকদের অভিযোগ, এবং আজকে বেশ কয়েকদিন ধরে বন্দরের বিভিন্ন কর্মকর্তাকে এই নেগোসিয়েশন কমিটিকে মূলত আটকে রাখা হয়েছে ঢাকার বিডা অফিসে। তো এমন একটা মুখোমুখি অবস্থানে আমি কিছুক্ষণ আগে একটা ব্যবসায়ীরা শ্রমিক প্রতিনিধিদের সাথে বসে একটা আলোচনা করেছেন। সেখানে শ্রমিক প্রতিনিধিরা যেটা বলতে চাচ্ছেন, আপনারা আমাদেরকে আরো কয়েকটা দিন সময় দেন, আমরা তো অনেক কষ্ট করতেছেন সবাই, আরো কয়েকটা কষ্ট করেন, মানে কষ্টের বিনিময়ে হলেও বন্দরটা রক্ষা করতে হবে। আপনি যে কথাটা প্রথমে বলেছিলেন যে এনসিটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক একটা টার্মিনাল। এই টার্মিনালটা আসলে বছরে যেখানে হাজার কোটি টাকা আপনাকে প্রফিট দিচ্ছে, এটাকে সোনার ডিম পাড়া হাঁস বলা হচ্ছে। তো এই সোনার ডিম পাড়া হাঁস পুরোটাই সরকার বিদেশে একটা অপারেটরকে দিয়ে দিতে চাচ্ছে। তো এখন শ্রমিকরা যেটা মেনে নিতে চাচ্ছে না, যে কোনো উপায়ে হোক সেটা শ্রমিকরা ঠেকাবে, এই তারা প্রতিজ্ঞা করেছে। এবং আজকে একজন শ্রমিক বলে ফেলছেন যে, একটা মিটিংটাতে বলে ফেলছে, 500-1000 শ্রমিক যদি গুলি করে মেরেও ফেলে, শ্রমিকরা পিছু হটবে না। কিন্তু আজকের যে মিটিংটা হয়েছে যে ব্যবসায়ীদের সাথে শ্রমিকদের, সেখানে শ্রমিকদের কথাটা আমরা জানলাম যে শ্রমিকরা বলছেন যে আর কয়েকটা দিন আপনারা কষ্ট করেন, কিন্তু ব্যবসায়ীরা আসলে কি বলছে? ব্যবসায়ীরা সরকারের সাথে আলোচনা না করে শুধু শ্রমিকদের সাথে আলোচনা কেন করছে, বা ব্যবসায়ীদের কি সরকারের সাথেও আলোচনা করার চিন্তা ভাবনা আছে কিনা, এই সম্পর্কে যদি একটু বলেন। এখানে এখানে একটা কথা বলে রাখি, আসলে এই সরকার তো আসলে ব্যবসায়ীদের সাথে কোনো ধরনের কোনো আলোচনা করছে না। ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে কি, তারা যে বন্দর দিয়ে দিচ্ছে, একটা বিদেশি অপারেটরকে ট্যারিফ বাড়াইছে, কোনো বিষয়েই সরকার কিংবা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে একবারের জন্য আলোচনা করেন নাই। একটাবারের জন্য মিটিং ডেকে বলেন না যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, কেমন হয় বলেন। এটা হচ্ছে ব্যবসায়ীদের বক্তব্য। তো আজকে ব্যবসায়ীরা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে উভয় পক্ষ মিলে সরকারের সাথে যোগাযোগের একটা চেষ্টা করবেন তারা। বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে কালকে সকালের মধ্যে একটা যোগাযোগ করার একটা চেষ্টা করবেন। তবে আমি একজন ব্যবসায়ী নেতার সাথে কথা বলেছিলাম, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনাদের কোনো
ডাকে ততদিন পর্যন্ত সরকার সাড়া দেয় নেই, এই বিষয়ে সাড়া দিবে, এটা আপনারা কিভাবে মনে করছেন? উনি বলেন যে আমরা চেষ্টা করব, সাড়া দিলে তো ভালো, না দিলে তো কিছু করার নেই। তবে আমাদের চেষ্টা থাকবে সরকারের সাথে যোগাযোগটা করে কোনো মতে যদি এই আন্দোলনটাকে থামানো যায় এবং দেশের অপূরণীয় যে ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনীতির, সেটাকে যদি একটু কমানো যায়, সেই চেষ্টাটা আমরা করব। ইউসুফ ভাই, আপনি হচ্ছে অনেক দিন ধরে চট্টগ্রাম বন্দরের নিউজ করেন, সেখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জানেন। তো এই সরকার 12 তারিখে, আগামী 12 তারিখে নির্বাচন আছে, এবং এই যে আদালতের যে রায়ের ভিত্তিতে তারা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটা করতে যাচ্ছে, এর এগেনস্টেও একটা আপিল হয়েছে, যেটা 9 তারিখে শুনানি হবে। অর্থাৎ 9 তারিখের মধ্যে সরকার স্বাক্ষর করতে পারছে না। তো এরপরে আর থাকে মাত্র হচ্ছে 10, 11, 12 তারিখে নির্বাচন। তো এই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ চুক্তি সরকার আসলে কেন করতে চাচ্ছে? সরকারের ইন্টেনশনটা কি? সেটা কি আসলে বন্দরের দক্ষতা, সক্ষমতা বাড়িয়ে ব্যবসায়ীদের বা দেশের মানুষের উন্নয়ন করা, নাকি আসলে অন্য কিছু? বন্দর সংশ্লিষ্টরা আসলে কি বলছে এই বিষয়ে? আচ্ছা, কাশেম ভাই, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। বাংলাদেশে দেখবেন যে রাস্তাগুলো অলরেডি ভালো, সে রাস্তায় আবার নতুন করে কার্পেটিং করা হয়। যে রাস্তা খারাপ, সে রাস্তা কিন্তু কার্পেটিংটা করা হয় না, সে রাস্তা সংস্কার করা হয় না। এনসিটির ক্ষেত্রে বিষয়টা অনেকটা তাই। যেই টার্মিনালটা খুবই ভালো করছে, সেটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ এবং সরকার একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু যেগুলো পিছিয়ে আছে, যেগুলো প্রযুক্তিগত ভাবে অবকাঠামোগত ভাবে পিছিয়ে আছে, যেমন ডিসিবি, যেখানে জেনারেল কার্গো বাদ বলে যেটাকে, এরপর একটা সিসিটি আছে, চিটাগাং কন্টেইনার টার্মিনাল যেটা আছে, এই দুইটা কিন্তু প্রযুক্তিগত ভাবে দক্ষতার দিক দিয়ে পিছিয়ে আছে। এগুলোকে সংস্কারের কোনো উদ্যোগ নেই সরকারের। কিন্তু যেই টার্মিনালটা অলরেডি খুব ভালো করছে, তার সক্ষমতার চাইতে প্রায় আপনার 2-3 লাখ টিউজ বেশি হ্যান্ডলিং করছে, সেটাকে বিদেশিদের হাতে তুলে দিতে দিতে উঠে পড়ে লাগছে। আপনি যে কথাটা বললেন, গত ডিসেম্বরের 4 তারিখ একটা স্প্লিট ভার্ডিক্ট হয়েছিল, সেটার বিরুদ্ধে সেটা আবার একটা সিঙ্গেল কোর্টে গিয়েছে। সিঙ্গেল কোর্ট 29 তারিখ একটা 29শে জানুয়ারি একটা ভার্ডিক্ট দিল। সেই ভার্ডিক্টের এগেনস্টে গত রোববার একটা আপিল হয়েছে। সেই আপিলের শুনানি আছে হচ্ছে আগামী রোববার। তাহলে এর ভিতরে কিন্তু স্বাক্ষর করার আর সুযোগ নেই। কিন্তু এর পরেও আমরা গতকালই একটা রিপোর্ট করেছিলাম যে যখন আদালতে বিষয়টি বিচার্য ছিল, বন্দর কর্তৃপক্ষ এবং সরকার মিলে তখনই ওই প্রযুক্ত চুক্তির বিভিন্ন অগ্রগতি অলরেডি করে রেখেছে। তারা একটা আরএফপি পাঠাইছে এবং ওটা নিয়ে মিটিং করছে। মিটিং করার পরে অনেক কিছু নেগোসিয়েশন আগায় দিচ্ছে, বিড প্রসেসটাকেও আগায় নিয়ে গেছে। সেটা অলরেডি তারা সেরে ফেলেছে। এখন কিন্তু শেষ মুহূর্তে এসে তারা আটকে গেছে। আগামী যেই 9 তারিখের যদি খারিজ করে, ফুল ফুল ব্যাচ যদি খারিজ করে দেয়, সরকারের কাছে 3 দিন থাকবে। কিন্তু এখন কথা হচ্ছে, এই চুক্তিটা করা কি খুবই জরুরি? এই প্রশ্নটাই সবাই করছেন। তো কেন সবাই বলছেন কেন চুক্তিটা একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ছেড়ে দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার? নিশ্চয়ই তারা এখান থেকে লাভবান হচ্ছেন, সেই প্রশ্নটাই করছেন। একজন শ্রমিক নেতা বললেন, আহ সরাসরি বলেছেন উনি, আমি তাকেই কোট করে বলছি, ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির। উনি বলছেন যে এই চুক্তি সফলভাবে সম্পাদন করতে পারলে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী 600 কোটি টাকা পাবেন। তাহলে প্রশ্ন উঠছে যে এই 600 কোটি টাকার জন্যই কি এত তোড়জোড়? এটা তো অভিযোগ, আমাদের কাছে তার কোনো প্রমাণ নেই। আমরা আশিক চৌধুরী সাহেবের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও কখনো যোগাযোগ করতে পারেনি, উনি আমাদের ফোন ধরেন না। তো এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে এসেছে যে উভয় পক্ষ অনড় অবস্থানে আছে। তো এখন ব্যবসায়ীরাও তাদের সাথে যোগ দিতে পারেন বলে একটা আভাস আমরা পেয়েছি বৈঠকে, যদিও বৈঠকটা শেষ না করে আমাকে চলে আসতে হয়েছে। তো যদি ব্যবসায়ীরাও তাদের আন্দোলনে সমর্থন জানায়, তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে, বন্দরের ইতিহাসে সবচাইতে ভয়াবহ বিপর্যয়। এর আগে খুব সম্ভবত 2005-06 সালে একবার 5 দিনের জন্য বন্দর বন্ধ ছিল। এখন অলরেডি আজকে 5 দিন চলতেছে, সামনে আরো কতদিন বন্ধ থাকে, এবং সরকারের কোনো মাথা ব্যথাই নেই। দেশের এত বড় একটা সর্বনাশ হয়ে যাচ্ছে অর্থনীতির, বন্দর কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই। তারা আছে
শুধুমাত্র এটা দমনের তালে কিভাবে দমন করবে শ্রমিকদের। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা মিজানুর রহমান ইউসুফ ভাইয়ের কাছ থেকে চট্টগ্রাম বন্দরের সর্বশেষ পরিস্থিতি এবং সামনে কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানলাম। আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।